আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তেল দেবে ইরান, যুদ্ধবিমান দেবে চীন। ভারতের বিচ্ছিন্নতাকামীদের সাহায্য নিয়ে শরণার্থীদের ওপর হামলা করছে মিয়ানমারের সেনাবাহিনী। ইরাকে মার্কিন সমর্থিত আইএস ঘাঁটি থেকে বিপুল অস্ত্র ও সম্পদ উদ্ধার। বিস্তারিত সংবাদে জানবেন চীনে বিদেশি গণমাধ্যম ঠেকাতে কঠোর নজরদারি। আইএসের হামলায় 5 নাইজেরিয়ান সেনা নিহত। আসামে মুসলিমদের মধ্যে ভাগাভাগির জন্য নতুন চেষ্টা। সবশেষে জানবেন ভারতীয় সেনাদের তথ্য পাকিস্তানের কাছে ফাঁস করত হরপাল সিং। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। তেল দেবে ইরান, যুদ্ধবিমান দেবে চীন। নগদ অর্থ নয়, তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিনিময়ে চীনের কাছ থেকে যুদ্ধবিমান নিতে চাচ্ছে ইরান। চীনের সামরিক সূত্র জানিয়েছে, বেইজিংয়ের কাছ থেকে J-10C লাইট ওয়েট ফাইটার জেট নিতে আগ্রহ প্রকাশ করেছে তেহরান। বেইজিং ভিত্তিক সামরিক গবেষক ঝো চেন মিং বলেছেন, ইরান চীনকে নগদ ডলার বা ইউরো দেবে না। অস্ত্রের বিনিময়ে তারা তেল ও প্রাকৃতিক গ্যাস দিতে আগ্রহী, কিন্তু চীনের কাছে যথেষ্ট জ্বালানি সঞ্চিত রয়েছে। তাই এ ধরনের অলাভজনক দর কষাকষিতে চীনের আগ্রহ কতখানি তা দেখার বিষয়। বিশ্লেষকরা বলছেন, আর্থিক অঙ্কে ব্যবসাটা তেমন লাভজনক না হলেও ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ইরানকে সামরিকভাবে শক্তিশালী করার পেছনে চীনের স্বার্থ রয়েছে। সে অর্থে তারা ইরানকে তেল কিংবা গ্যাসের বিনিময়ে J-10C লাইট ওয়েট ফাইটার জেট সরবরাহ করতে পারে। ইরানের উপর আরোপ করা জাতিসংঘের 13 বছরের অস্ত্র নিষেধাজ্ঞা গত অক্টোবরে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফাইটার জেটের জন্য আগ্রহ প্রকাশ করে তেহরান। কয়েক মাস ধরে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম সিনা নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কাতারের কাছ থেকে পাওয়া $3 বিলিয়ন অর্ধেক ব্যবহার করে চীনের 36টি ফাইটার জেট কিনতে পারে ইরান। গত বছরের জানুয়ারিতে তেহরানে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎকালে এই অর্থ দেওয়ার কথা বলেছিলেন কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। ভারতের বিচ্ছিন্নতাকামীদের সাহায্য নিয়ে শরণার্থীদের উপর হামলা করছে মিয়ানমারের সেনাবাহিনী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে সীমানায় মণিপুরী বিচ্ছিন্নতাকামী বিদ্রোহীদের নিয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর অধিনায়করা দেশটি থেকে পালিয়ে আসা শরণার্থীদের উপর হামলা করছে। 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের কারণে মিয়ানমার থেকে যে সকল শরণার্থী ভারতে পালিয়ে গিয়েছিলেন, শনিবার ভারতের সংবাদ সংস্থা ইন্দো এশিয়ান নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ভারতীয় গোয়েন্দা সংস্থার সিনিয়র গোয়েন্দা কর্মকর্তারা সংবাদ সংস্থা IANSকে বলেন, স্থানীয় তাতামাদাও কমান্ডাররা UNLF ও PLA সহ মণিপুরী বিদ্রোহীদের সংগঠনগুলোর সাথে হামলার জন্য চুক্তি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এটা মিয়ানমারের কোনো জাতীয় নীতি নয়, কিন্তু মিয়ানমার সেনাবাহিনীর কমান্ডাররা মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন যাতে করে ভারতে মিয়ানমারের শরণার্থীদের প্রবেশ থামানো যায়। এই চুক্তির আওতায় UNLF ও PLA-র যে অংশের কার্যক্রম মিয়ানমারের সাংহাই প্রদেশ থেকে পরিচালিত হয়, তারা যে সকল শরণার্থী পায়ে হেঁটে ভারতের সীমান্তের দিকে যাবে তাদের আক্রমণ করবে। মণিপুরী বিচ্ছিন্নতাকামী বিদ্রোহীরা শরণার্থীদের উপর এমনভাবে আক্রমণ করবে যাতে করে তারা আবার দেশে মিয়ানমারের নিজ গ্রামে ফিরে যেতে বাধ্য হয়। ইরাকে মার্কিন সমর্থিত আইএস ঘাঁটি থেকে বিপুল অস্ত্র ও সম্পদ উদ্ধার। আইএসের গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ জব্দ। ইরাকের মসুলে জঙ্গি সংগঠন আইএসের গোপন আস্তানা থেকে $16 লাখ ও বিপুল পরিমাণ স্বর্ণ এবং রূপার মুদ্রা উদ্ধার করা হয়েছে। মসুলে ধ্বংসস্তূপের 3 মিটার নিচে প্লাস্টিকের ড্রামের ভিতর লুকানো ছিল এসব অর্থ ও সোনা রূপার মুদ্রা। উদ্ধারকৃত অর্থ সম্পদ ক্ষতিপূরণ হিসাবে জব্দ করার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। দীর্ঘদিন জঙ্গি গোষ্ঠী আইএসের দখলে থাকা ইরাকের প্রাচীন শহরটিতে নির্মাণ শ্রমিকরা কাজ করার সময় মাটির নিচ থেকে এসব অর্থ সম্পদ উদ্ধার করে পুলিশকে দেয়। পরে এ ব্যাপারে আদালতের নির্দেশনা চাওয়া হলে এগুলোকে ক্ষতিপূরণ হিসাবে জব্দ করার আদেশ দেন আদালত। চীনে বিদেশি গণমাধ্যম ঠেকাতে কঠোর নজরদারি। বিদেশি সাংবাদিকদের গতিবিধি চিহ্নিত করে তাদের কার্যক্রম রুখতে নজরদারি বাড়িয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। এছাড়া তাদের ভয়ভীতি দেখানো এবং মারধরেরও অভিযোগ রয়েছে। চীনের মানবাধিকার অ্যাক্টিভিস্ট জিয়ানলি ইয়াং এ ব্যাপারে ম্যাগাজিন ন্যাশনাল রিভিউতে একটি প্রতিবেদন লেখেন। সেখানে তিনি বলেছেন, চীনে বিদেশি সাংবাদিকরা প্রতিবেদন তৈরি করতে গেলে তাদের নজরদারিতে রাখার ইতিহাস দীর্ঘ সময়ের। এমনকি গত বছর করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার মধ্যেও তার ব্যতিক্রম ঘটেনি। জিয়ানলি ইয়াং লিখেছেন, চীনে
বিদেশি সাংবাদিকদের রিপোর্টিংয়ের বিষয়টি নজরদারিতে রাখার ব্যাপারে সিসিপির দীর্ঘ সময়ের ইতিহাস রয়েছে। এমনকি 2020 সালে করোনা ভাইরাস ছড়ানোর বছর এবং করোনা মহামারীর আকারে দেখা দেওয়ার বছরেও কোনো ব্যত্যয় ঘটেনি। করোনা ভাইরাস বিস্তার পর্যবেক্ষণ এবং নজরদারিতে রাখার জন্য রাষ্ট্রীয় নজরদারির ব্যবস্থা ব্যবহার করা হয়। বিদেশি সাংবাদিকদের যারা এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশের সঙ্গে জড়িত তাদেরকেও ওই নজরদারি ব্যবস্থায় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। অভিযোগ উঠেছে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নেওয়া প্রতিরোধমূলক ব্যবস্থা ভয়ভীতি ও ভিসা সংক্রান্ত প্রতিবন্ধকতাকে ব্যবহার করছে চীনের কমিউনিস্ট পার্টি। এসব কারণে চীনে গণমাধ্যমের স্বাধীনতায় দ্রুত অবনতি ঘটছে, এমনটাই মনে করছে চীনে কর্মরত বিদেশি সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপন্ডেন্স ক্লাব অব চায়না। এএফসিসিসি জানিয়েছে গত 3 বছরে চীনে বিদেশি সাংবাদিকদের কাজের পরিবেশের কোনো দিক থেকেই উন্নতি হয়নি। আইএসের হামলায় 5 নাইজেরিয়ান সেনা নিহত। উত্তর পূর্ব নাইজেরিয়ার বর্নো প্রদেশে আইএস জোটের জিহাদিরা একটি সামরিক ঘাঁটিতে হামলা চালালে 5 নাইজেরিয়ান সেনা নিহত হয়েছেন। ওই হামলায় অপর 4 সেনা আহত ও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায় শুক্রবার পশ্চিম আফ্রিকান প্রদেশে ইসলামিক স্টেট যোদ্ধারা এক বন্দুকযুদ্ধের পরে আঞ্চলিক জেলা বিউয়ের 35 কিলোমিটার দূরে কামুয়া গ্রামের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে সৈন্যদের স্থানচ্যুত করে। এক সেনা কর্মকর্তা এএফপিকে বলেন, কামুয়া বেজে সন্ত্রাসী হামলায় 5 সেনা নিহত ও অপর 4 জন আহত হয়েছেন। অপর আরেক সেনা কর্মকর্তা জানান বিদ্রোহীরা সৈন্যদেরকে ছত্রভঙ্গ করতে বাধ্য করে। তিনি সমান সংখ্যক হতাহতের কথা উল্লেখ করেন। তিনি আরও জানান এ পর্যন্ত 41 জন সেনা ফিরে এসেছে এবং 58 জন নিখোঁজ রয়েছে, তবে তারা ওই হামলা থেকে বেঁচে গেছেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ সৈন্যদের খুঁজে বের করায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আসামে মুসলিমদের মধ্যে ভাগাভাগির জন্য নতুন চেষ্টা। ভারতের আসাম রাজ্যে যে মুসলিমরা নিজেদের সেখানকার ভূমিপুত্র বলে মনে করেন, শুধুমাত্র তাদের জন্য একটি অনলাইন সেন্সাস বা আদমশুমারির প্রক্রিয়া শুরু হওয়ার পর তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। আসামের দেশজ মুসলিমদের একটি বড় সংগঠন এই উদ্যোগের পেছনে আছে, যাতে ক্ষমতাসীন বিজেপিরও প্রচ্ছন্ন সমর্থন আছে বলে মনে করা হচ্ছে। ওই সংগঠন ইতিমধ্যেই অসমিয়া ভাষী মুসলিমদের কাছ থেকে এনআরসির ধাঁচে তথ্য সংগ্রহের কাজও শুরু করে দিয়েছে। তবে রাজ্যের মুসলিম সমাজের নেতারা অনেকেই এই পদক্ষেপকে আসামের বাংলাভাষী ও অসমিয়া ভাষী মুসলিমদের মধ্যে আরও একটা বিভাজন সৃষ্টির কৌশল হিসাবেই দেখছেন। বস্তুত আসামের দেশজ মুসলিমদের মধ্যে প্রধানত 3টি জনগোষ্ঠী আছে: আপার আসামের গড়িয়া ও মরিয়া এবং লোয়ার আসামের দেশি মুসলিম। এই দেশজ মুসলিমদেরই অন্তত 30টি সংগঠন মিলে যৌথভাবে গঠন করেছে জনগোষ্ঠীয় সমন্বয় পরিষদ, যার প্রধান আহ্বায়ক হলেন সৈয়দ মুমিনুল আওয়াল। আওয়াল আসামে ক্ষমতাসীন বিজেপির একজন প্রভাবশালী নেতা, রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তিনি। গত সপ্তাহে আসামে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে, তার দিন কয়েক পরেই পরিষদ দেশজ মুসলিমদের জন্য এই তথ্য সংগ্রহ বা সেন্সাসের কথা ঘোষণা করে। সৈয়দ মুমিনুল আওয়াল বলেন, এই অনলাইন জরিপ রাজ্যের গড়িয়া, মরিয়া ও দেশি মুসলিমরা একটি নির্দিষ্ট পোর্টালে তাদের ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি পরিচয়পত্র এবং গ্রামের মোড়ল বা শহরের পৌর বোর্ডের দেওয়া প্রশংসাপত্র আপলোড করে নিজেদের নথিভুক্ত করতে পারবেন। 15 এপ্রিল থেকে এই পোর্টাল কাজ শুরু করেছে। চালু হয়েছে একটি টেলিফোন হেল্পলাইনও। আসামের সংবাদ মাধ্যম এই পদক্ষেপকে একটি মুসলিম এনআরসি বলে বর্ণনা করছে। তবে আওয়াল তার সাথে একমত নন। তিনি যুক্তি দিচ্ছেন, এটা কখনোই মুসলিম এনআরসি নয়, বরং এটা হলো গড়িয়া, মরিয়া ও দেশি মুসলিমদের মধ্যে চালানো একটি জরিপ, যেখানে আগামী 3 মাস ধরে স্বেচ্ছায় নিজেদের তথ্য জমা দেবেন। ভারতীয় সেনাদের তথ্য পাকিস্তানের কাছে ফাঁস করত হরপাল সিং। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার দায়ে পাঞ্জাবে গ্রেপ্তার করা হয়েছে এক ভারতীয় যুবককে। 35 বছর বয়সী ওই যুবকের নাম হরপাল সিং। এ নিয়ে বিশেষ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। তদন্তকারীদের বরাত দিয়ে খবরে বলা হয়, সীমান্তে ভারতীয় সেনা এবং বিএসএফের অবস্থান, গতিবিধি, বাংকারের অবস্থান সংক্রান্ত তথ্য পাকিস্তানকে ফাঁস করে দিত হরপাল সিং। শনিবার দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটি দল হরপালকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ভারতীয় সেনার গোপনীয় অনেক নথি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বছরের অক্টোবর থেকে হরপাল হোয়াটসঅ্যাপ এবং অন্য আরও বেশ কিছু এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে পাকিস্তানে তার হ্যান্ডলারের কাছে তথ্য পাঠাত। পাঞ্জাবের তরণ তারণের এই বাসিন্দার বিষয়ে দিল্লি পুলিশের দক্ষিণ পশ্চিম রেঞ্জের কাছে এই খবর যায় গোপন সূত্রে। এর প্রেক্ষিতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হরপালের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের 3, 4, 5 এবং 9 ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডিসিপি সঞ্জীব কুমার যাদব বলেন,
হাওয়ালার মাধ্যমে হরপাল পাকিস্তান থেকে কয়েক লক্ষ টাকা পেয়েছে। ভারতীয় সেনা সংক্রান্ত গোপনীয় তথ্য আদান প্রদানের মূল্য হিসাবেই সেই অর্থ পেয়েছিল সে। এই তথ্য জানতেই আমরা হরপালের গতিবিধির উপর নজর রাখতে শুরু করি। আইনের চোখে ধুলা দিতে হরপাল ফার্ম মেশিন অপারেটর হিসেবে কাজ করত। ভারত পাক সীমান্তে কাজ করত সে। সীমান্তে কাজ করার সুবাদে সে তথ্য আদান প্রদানের অভিনব সব পন্থা বের করতে সক্ষম হতো।